আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিজয়ের 50 বছরে বাংলাদেশ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা, সাভারে লাখো মানুষের ভিড়। দেশে কেউ গৃহহীন থাকবে না, বিজয় দিবসের ঘোষণা প্রধানমন্ত্রীর। স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছানোর অঙ্গীকার। আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করার ঘোষণা মির্জা ফখরুলের। বললেন, ক্ষমতার অপব্যবহারে চেতনা ধ্বংস করছে আওয়ামী লীগ। করোনায় দেশে আরও 27 জনের মৃত্যু। জানুয়ারির শেষে ভ্যাকসিন পাবে বাংলাদেশ, আবারও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি পালন করছে বিজয়ের 50 বছর। ভোরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ করবে না আওয়ামী লীগ। নতুন দিনের আরেকটি সূর্যোদয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পূর্ণ করল মুক্তিযুদ্ধ বিজয়ের 49 বছর। ভোর 6:34 জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল SM শামীমুজ্জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বীর শহীদদের সম্মান জানান। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। শ্রদ্ধা জানানো হয় জাতীয় সংসদের স্পিকারের পক্ষেও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মন্ত্রিপরিষদ। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিচারপতি, ঢাকায় বিভিন্ন দূতাবাসের কূটনীতিক সহ আরও অনেকে শ্রদ্ধা জানান স্মৃতিসৌধে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর উন্মুক্ত করে দেয়া হলে সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। সকাল 9টায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয়। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন আওয়ামী লীগ নেতারা। মহামারীর এক ভিন্ন বাস্তবতায় এবার পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সব বাধা পেরিয়ে বাঙালি জাতি অর্জন করেছে স্বাধীনতা, সেই গৌরবের সাক্ষী এই স্মৃতিস্তম্ভ। করোনা সহ যে কোনো অপশক্তিকে মোকাবেলা করে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। এদিকে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের পরই সর্বস্তরের মানুষের ঢল নামে সাভার জাতীয় স্মৃতিসৌধে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে এসে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। কুয়াশার চাদর ভেদ করে তখনও সূর্যের আলো ফোটেনি স্মৃতিসৌধ চত্বরে। একদিকে করোনা মহামারী, অন্যদিকে তীব্র শীত উপেক্ষা করে স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। আমাদের দেশটা এখনো আসলে স্বাধীন হয়েছে কিনা, এখনো আমরা আসলে বিজয়ী কিনা, এটা এখন আমাদের ভাবতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা বিশ্বাস করি যে আমাদের যে বাংলাদেশ যেভাবে যে জন্য স্বাধীন হয়েছে, সেই আমাদের মুক্তিযুদ্ধের যে মহান চেতনা, সেটি আমরা আমাদের এই তরুণ প্রজন্ম যে কোনো কিছুর বিনিময়ে তারা রক্ষা করতে প্রস্তুত রয়েছে। রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা জানানো শেষে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। একটা দেশে বিভিন্ন জাত, বিভিন্ন মত, বিভিন্ন গোষ্ঠীর লোক আছে,
এর মধ্যে আমি মনে করি স্বাধীনতার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে। দেশটা যেমন অসাম্প্রদায়িক চেতনায় আমরা স্বাধীন করেছিলাম, সেই অসাম্প্রদায়িক চেতনা যেন বজায় থাকে, আমাদের এই যে ভাই ভাই হানাহানি যেন সৃষ্টি না হয়। বাবার হাত ধরে ছোট্ট শিশুটিও জাতীয় পতাকা হাতে সমবেত হয়েছেন শহীদ বেদিতে। শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সকল পেশার মানুষের উপস্থিতিতে মহামিলনে পরিণত হয় জাতীয় স্মৃতিসৌধ। যারা যুদ্ধ অপরাধীর শক্তিরা একই সূত্রে গাথা ছিল, যখন 9 মাসে স্বাধীনতা অর্জন করতে দেয়নি, তারাই আজকে বিজয় মাসে এইরকম একটি ঘটনা ঘটাচ্ছে। মহান স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বিষয়গুলো কিন্তু সবই একই সূত্রে গাথা। আপনি যে কথাটি বললেন যে মহান স্বাধীনতার, মহান মুক্তিযুদ্ধের চেতনার, সেই চেতনার আলোকে আজকের দেশ বিনির্মিত হচ্ছে বিধেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি রোল মডেলে রূপান্তরিত হয়েছে। হানাহানি মুক্ত, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার প্রত্যয় জানান সবাই। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব এবং মর্যাদার দিন মহান বিজয় দিবস। 1971 সালের এই দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছিল লাল সবুজের পতাকা। স্বাধীনতার 50 বছরের দ্বারপ্রান্তে এসে একটি অসাম্প্রদায়িক দেশ দেখার প্রত্যয় জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। এবছর বিজয়ের 50 বছরে বাংলাদেশ সুবর্ণ জয়ন্তীতে এসে দেশ এগিয়েছে বিভিন্ন দিক থেকে। তবে এখনও অর্থনৈতিক বৈষম্যের শিকার সাধারণ মানুষ। সেই সাথে হার বাড়লেও গুণগত শিক্ষা নিয়ে রয়েছে প্রশ্ন, যা ছিল স্বাধীনতার মূল লক্ষ্য। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া। লাল সবুজের এই পতাকার বয়স এখন 50-এর ঘরে। আমি দাম দিয়েছি প্রাণ। 71-এর 16 ডিসেম্বর স্বাধীনতার স্বাদ নিয়ে মুক্ত আকাশে উঠতে শুরু করে রক্তে ভেজা এই বিজয় নিশান। পতাকা 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত বিজয় আজও বাঙালিকে অনুপ্রাণিত করে। তাই উন্নয়নের মহাসড়কে ছুটে চলা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। অর্থনীতি থেকে শুরু করে প্রযুক্তি, অবকাঠামো, সামাজিক উন্নয়ন সব সূচকেই বেশ এগিয়েছে সোনার বাংলা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে নিজস্ব অর্থায়নে মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের পদ্মা সেতু। মহাকাশে আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট। এই সবকিছুই বিজয়ী জাতির বড় অর্জন। নানামুখী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি স্বাধীন বাংলাদেশের জন্য একটি আনন্দের সংবাদ। আমরা সবাই মনে করি যে এই গতিধারা অব্যাহত থাকবে। পদ্মা সেতু একেবারে আমাদের চোখের সামনে এখন জ্বলন্ত দৃষ্টান্ত। স্বাধীনতার পর ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নেমেছিল বাংলাদেশ। 1974-এ 3 বছর বয়সী বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $18.5 কোটি মার্কিন ডলার। 5 দশকে সেই রিজার্ভ এখন 41 বিলিয়ন বা 4100 কোটি ডলার ছাড়িয়েছে। 1974 সালে সাক্ষরতার হার ছিল 26.8%, যা এখন 74.7%। তবে সুশিক্ষা কতটুকু নিশ্চিত করা গেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে এত বছর পরও। ধনী দরিদ্রের যে বৈষম্য, এই জায়গায় আমরা এখনো পিছিয়ে আছি। অর্থাৎ বৈষম্যটি আমরা এখনো কমাতে পারিনি। গুণসম্মত, মানসম্মত শিক্ষা, এই জায়গাটায় বোধহয় আমাদের একটা দুর্বলতা এখনো রয়ে গেছে। বিজয়ের 50 বছরে এসে এখনও স্বাধীনতার যে লক্ষ্যগুলো বাস্তবায়ন হয়নি তা পূরণে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে। যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথে মোকাবেলার আহ্বানও জানান তিনি। ৯৯% মানুষ বিদ্যুৎ পেয়েছে, কোনো মানুষ গৃহহীন থাকবে না জানিয়ে স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা স্পষ্ট জানিয়ে দেন। এই মাটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্ম, অর্থাৎ আমরা এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি বলে অন্য ধর্মাবলম্বী যারা তাদেরকে অবহেলা চোখে দেখব তা নয়। কারণ মনে রাখতে হবে, সকলে এক হয়ে মুক্তিযুদ্ধে একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদের স্বাধীন করেছে। কাজে এই দেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে। যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে এবং সেই চেতনায় আমরা বিশ্বাস করি এবং ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে। যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে। আর কে কি বললো না বললো সেগুলি শোনার থেকে আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম সেটি আমাদের চিন্তায় থাকবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ৯৯% মানুষের কাছে বিদ্যুৎ সেবা পৌঁছানো সহ সরকারের নানা সফলতা তুলে ধরার পাশাপাশি গৃহহীন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ দেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু। এই সময়ের মধ্যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, গৃহহারা, ভূমিহারা মানুষ, তারা একটা ঠিকানা পাবে, তাদের আমরা ঘর করে দেব। সেই সাথে প্রতিটি ঘরে আমরা আলো জ্বালবো। আজকের বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, আমরা সেই স্বীকৃতি পেয়ে গেছি। 2024 সালের মধ্যে এই স্বীকৃতি আমরা অর্জন করব। স্বীকৃতি অর্জন করতে যা যা দরকার আমরা কিন্তু করেছি এবং করোনা ভাইরাস হলেও আমাদের অর্থনৈতিক গতিটাকে আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। সময় মতো ভ্যাকসিন আনার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ে সবাইকে সাবধান করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। স্বাস্থ্য সুরক্ষা রেখে রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সাংগঠনিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতার পাশাপাশি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন রাষ্ট্রপতি। প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। তাহলে দেশ পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়। প্রিয় দেশবাসী, করোনা মহামারী মানব সভ্যতাকে ইতিহাসের এক চরম বিপর্যয়ের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতির সাফল্যের সাথে মোকাবেলা করে যাচ্ছে। করোনা যুদ্ধে জয়ী হতে আমি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করা হবে। দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হবে গণতান্ত্রিক রাষ্ট্র। বিএনপি মহাসচিবের অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে আওয়ামী লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান বিএনপির নেতাকর্মীরা। সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ আরও অনেকেই ছিলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে পুরোপুরি ভুলণ্ঠিত করেছে আওয়ামী লীগ। আমরা গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমরা আজকে অবশ্যই এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখবো, অব্যাহত রাখবো। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
পরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা মামলা নির্যাতন এখনো চলছে। কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে পুরোপুরি ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা। জনগণ আজকের দিনে আবার নতুন করে শপথ গ্রহণ করছে, যার একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্রকে মুক্ত করবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। আজকে তাই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের মধ্য দিয়েই এই দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা শপথ গ্রহণ করেছি। সব ভেদাভেদ ভুলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 27 জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে 23 জন পুরুষ আর 4 জন নারী। এ নিয়ে করোনায় এ পর্যন্ত 7,156 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় 17,025টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,632 জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 4,95,841 জন। এছাড়া গেল একদিনে 2,622 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,29,351 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 9.59%, আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত 16.44%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44%। সব ঠিক থাকলে জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ, আবারও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুধবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 64 জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশে 38টি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। করোনা মোকাবেলায় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান মন্ত্রী। আমাদেরকে আরো বেশ কিছুদিন এই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করেছি। আমরা আশা করছি যদি খুব বেশি দেরিও হয় তাহলে পরে ফেব্রুয়ারিতে যেতে পারে। আমরা আশা করব জানুয়ারির মধ্যেই শেষের দিকে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসতে পারবো। রাজধানীর গোপীবাগে নিজ বাসায় দুর্বৃত্তের হামলার ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার দুপুরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মতিঝিল থানায় সাধারণ ডায়েরিটি করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত আনুমানিক 1:30 থেকে 2টার দিকে 20 থেকে 25 যুবক হেলমেট পরে গোপীবাগের বাসায় হামলা চালায়। এই ঘটনায় করা সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছে পুলিশ। এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে থানা তাকে আশ্বস্ত করেছে বলেও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিজয় দিবসের প্রথম প্রহরে একজন মুক্তিযোদ্ধার বাসায় হামলার ঘটনা নিন্দনীয় বলেও জানান তিনি। কোনো উস্কানিতে পা দেবেন না বলেও জানান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইয়াসির আরাফাত। পরে গোপীবাগের বাসার সামনে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। যে বা যারা এটা করেছে, এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল। তো আমরা এই ধরনের পদক্ষেপে কোনোভাবে পা দিব না। আমরা প্রথমে আইনি পদক্ষেপই নিব এবং পরবর্তীতে আমাদের পার্টি এই বিষয়ে আরও বিস্তারিত আপনারা আগামীকাল আমরা জানতে পারবো। অবশ্যই এটা তো একটা নিন্দনীয় ঘটনা যে বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এই ধরনের হামলা করা হয়। তারা আমাদের অভিযোগগুলো আমলে নিয়েছে এবং তারা আমাদের সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করেছে এবং তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তদন্ত সাপেক্ষে নেবে।
মহান বিজয় দিবসে কক্সবাজার সাগর তটের লাবণী পয়েন্টে নির্মিত বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর উপলক্ষে সৈকতের বালু তটে এই ভাস্কর্য নির্মাণ করা হয়। প্রায় 6 ফুট উচ্চতা ও 14 ফুট প্রশস্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যটি এ পর্যন্ত দেশে নির্মিত সবচেয়ে বড় বালুর ভাস্কর্য। জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান এই প্রতিপাদ্যে স্থাপিত ভাস্কর্যটি আগামী 31 ডিসেম্বর পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এরপর প্রশাসনিকভাবে তা বিনষ্ট করে ফেলা হবে। জেলা প্রশাসনের পরিকল্পনায় বঙ্গবন্ধুর ভাস্কর্যটির নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে ব্র্যান্ডিং কক্সবাজার নামে একটি প্রতিষ্ঠান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলের মাঠে সবজি চাষের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় পতাকা, স্মৃতিসৌধ সহ শাপলা ও নৌকার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন এক শৌখিন কৃষক। বীজ বপনের মাত্র 16 দিনের ব্যবধানে এই নান্দনিক শিল্পকর্মটি দৃশ্যমান হয়েছে, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ময়মনসিংহ স্টাফ রিপোর্টার অমিত রায়ের রিপোর্ট। ধান ক্ষেতের ক্যানভাস একটি জাপানি ঐতিহ্য। কৃষকরা নানা রঙের চারা লাগিয়ে জমিতে ছবি আঁকেন। ছবি তৈরির সেই শিল্প রাইস প্যাডি আর্ট বা তাম্বো আর্ট নামে পরিচিত। এবার বাংলাদেশে ফসলের মাঠে লাল শাক আর সরিষা চাষের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় পতাকা, স্মৃতিসৌধ, শাপলা ও নৌকার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে সাড়া জাগিয়েছেন ময়মনসিংহের কৃষক আব্দুল কাদির। মুজিব বর্ষ এবং বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরগঞ্জের পল্লীতে নিজের 35% জমিতে এমন ক্যানভাস তৈরি করেছেন তিনি। স্থানীয় বন্ধুমহল ডিজিটাল ক্লাবের তরুণদের সহায়তায় এসব প্রতিচ্ছবি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। শিল্পকর্মটি যাতে ভালোভাবে দেখা যায় সেজন্য খেতেই বাঁশ দিয়ে একটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু এখন আমাদের মানুষের কৃষকের বুকে লালিত হচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে একটা অনেক সুন্দর ক্ষেতের মধ্যে একটা আর্ট করছে। এর মাধ্যমে আব্দুল কাদির ভাইয়ের মনের ভালোবাসা প্রকাশ পেয়েছে বঙ্গবন্ধুর প্রতি। জাতীয় প্রতীক, নৌকা, শহীদ মিনার এগুলো আমরা অঙ্কন করি। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধ থেকেই ফসলি জমিতে এই শিল্পকর্ম তৈরি করেছেন কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুকে আমি কিভাবে লালন করি এটা আসলে আমার বুকেই জানে, আমার বুকের ভিতরে আছে। আর বঙ্গবন্ধু আমার জন্মের পরে আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসতাম। মানুষের হৃদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত ভালোবাসার, কত আবেগের একজন মানুষ, সেটারই বহিঃপ্রকাশ। আব্দুল কাদিরকে বঙ্গবন্ধু কৃষি পদকে ভূষিত করার জন্য প্রস্তাব পাঠানো হবে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ তার পাশে আছে, সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আগামী বছরে বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য আমরা আশাবাদ ব্যক্ত রাখতেছি যে তার নামের প্রস্তাবনাটা আমরা প্রেরণ করব। এর আগে স্ত্রীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে কৃষক আব্দুল কাদির ওই জমিতে তৈরি করেছিলেন ভালোবাসার জমিন। একইভাবে ফসলের জমিতে নকশি কাঁথা তৈরি করেও আলোচিত হয়েছিলেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নোয়াখালীতে হাতিয়ার মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 10 জনের এখনও সন্ধান মেলেনি। নৌ পুলিশ ও কোস্ট গার্ডের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকেলে ঢালচর সংলগ্ন কলাতলির উদ্দেশ্যে বরযাত্রীবাহী ট্রলারটি ছাড়ার কিছুক্ষণ পর মেঘনায় ডুবে যায়। এ ঘটনায় 7 জনের মৃতদেহ এবং 42 জনকে জীবিত উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ 10 জন। কোস্টগার্ড, হাতিয়া ও নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বুধবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে মেঘনা নদীতে অভিযান চালাচ্ছে। এছাড়া কোস্টগার্ডের ভোলা জোন থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। নিহত 7 জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 করে টাকা অনুদান দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় প্রশাসন নিখোঁজ 8 জনের তথ্য প্রদান করেছে। দুর্ঘটনার খবর শোনা মাত্র আমরা বিসিজি স্টেশন হাতিয়া থেকে তৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে ফোর্স দিয়ে এখানে এসে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি এবং সারা রাত টহল অব্যাহত ছিল এবং আমাদের বোলার থেকে ডুবুরি টিম যারা আছে তারা এখন এসে আমাদের মাঝে পৌঁছেছে। তো আমরা বাকি যদি কোনো লাশ থাকে তারা বলতেছে লাশ আছে, এই লাশগুলি আমরা খোঁজার জন্য ডুবুরি কার্যক্রম অব্যাহত রাখব।
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে হাতের কবজি উড়ে গেছে সাতক্ষীরার এক কলেজ ছাত্রের। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। কলেজ ছাত্র ছোটনের স্বজনরা জানান, রাস্তার পাশে একটি টিনের কৌটা দেখে হাতে তুলে নেয় সে। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরণ হয়। এতে উড়ে যায় তার বাম হাতের কবজি। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিজয়ের 50 বছরে বাংলাদেশ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা, সাভারে লাখো মানুষের ভিড়। দেশে কেউ গৃহহীন থাকবে না, বিজয় দিবসের ঘোষণা প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছানোর অঙ্গীকার। আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করার ঘোষণা মির্জা ফখরুলের। বললেন, ক্ষমতার অপব্যবহারে চেতনা ধ্বংস করছে আওয়ামী লীগ। করোনায় দেশে আরও 27 জনের মৃত্যু। জানুয়ারির শেষে ভ্যাকসিন পাবে বাংলাদেশ, আবারও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।